একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমাদের সাথে গত ক্লাসে আর্থিক বিবরণী বিশ্লেষণের তারল্য যাচাই অর্থাৎ স্বল্পকালীন সচ্ছলতা যাচাইয়ের 4টি অনুপাতের মধ্যে একটি অনুপাত নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যেটি ছিল চলতি অনুপাত। সেই সাথে তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, যে অনুপাতের শ্রেণীবিভাগ এবং স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের চলতি অনুপাতের সূত্র, চলতি সম্পদগুলো এবং চলতি দায়গুলো তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। আশা করি তোমরা সবাই পড়েছো এবং মুখস্থ করেছ। আজকে স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নে আরও যে 3টি অনুপাত বাকি রয়েছে, সেই 3টি অনুপাত নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই 3টির মধ্যে মোট 4টির মধ্যে দ্বিতীয় নাম্বার ছিল তরল অনুপাত বা তড়িৎ অনুপাত। তরল বা তড়িৎ অনুপাত এটিকে 4টি নামে লেখা হয়ে থাকে। সমর্থক শব্দ যে কোনো এক নামে আসুক না কেন, তোমাকে একই উত্তর করতে হবে। সেটি তরল অনুপাত অথবা তড়িৎ অনুপাত অথবা দ্রুত অনুপাত অথবা অগ্নি পরীক্ষা অনুপাত। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও এর নির্ণয় সূত্র হচ্ছে তরল সম্পদ বাই চলতি দায়। তরল সম্পদ বাই চলতি দায়। তোমরা কোনো বইয়ে এটাকেও পেতে পারো, তরল সম্পদ বাই তরল দায়। দুটি সূত্রই সঠিক। একটি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা যাচাই করার জন্য এই অনুপাতটি নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানে তরল সম্পদের সাথে তরল বা চলতি দায়কে তুলনা করে যে অনুপাত নির্ণয় করা হয় সেটি হচ্ছে তরল অনুপাত বা তড়িৎ অনুপাত। মূলত প্রতিষ্ঠানের দ্রুত তাৎক্ষণিক দায় পরিশোধ করার জন্য এই অনুপাতটি নির্ণয় করা হয়, আর সেজন্যই এখানে ব্যবহার করা হয় তরল সম্পদ। তরল সম্পদ বলতে বোঝানো হয় যে সম্পদগুলো দ্রুত নগদে রূপান্তর করা যায়। তো এই তরল সম্পদ যেগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তরল সম্পদ। তোমরা গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে চলতি অনুপাত নির্ণয় করার জন্য যে চলতি সম্পদ বের করেছো, তো সেই চলতি সম্পদ থেকে 2টি সম্পদ তুমি বিয়োগ করে দাও। অর্থাৎ চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ বাদ দিলে পরে যে সম্পদ থাকবে তার নামই হবে তরল সম্পদ। সূত্রটা আমি এভাবে লিখব, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য অর্থাৎ সমাপনী মজুত মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তোমরা বিকল্প উপায়ে চলতি সম্পদগুলো থেকে এই 2টি সম্পদ বাদ দিয়ে, মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিয়ে বাকি সম্পদগুলো যোগ করলে তুমি তরল সম্পদ পেয়ে যাবে। অথবা যেহেতু 1 নাম্বার অনুপাত নির্ণয় করার জন্য তোমরা চলতি সম্পদ বের করেছো, তাই আমি এই সূত্র তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে যে চলতি সম্পদের যোগফল থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিলেই তোমরা পেয়ে যাবে তরল সম্পদ। তরল সম্পদ যখন তুমি বের করবে, তারপর তুমি চলতি দায়, যেহেতু প্রথম সূত্রে অর্থাৎ চলতি অনুপাতে চলতি দায় তুমি বের করে নিয়েছো, তাই দ্বিতীয়বার আর চলতি দায় বের করার প্রয়োজন নেই। যদি তুমি বিকল্প যে সূত্রটি বলেছি তরল সম্পদ বা তরল দায়, তরল দায় বের করতে হলে তুমি যেটা মনে করতে হবে,
আমি আবারও বলছি, যদি তুমি সূত্রে চলতি দায় ব্যবহার করো, মানে তরল সম্পদ বা চলতি দায়, তাহলে তরল দায় বের করার প্রয়োজন নেই। আর যদি তুমি এখানে লেখো তরল সম্পদ বা তরল দায়, তাহলে তরল দায় বের করে নিতে হবে। তরল দায় মানে হচ্ছে যে দায়গুলো তাৎক্ষণিক পরিশোধ করতে হয় বা দ্রুত পরিশোধ করতে হয়, সেগুলো হচ্ছে তরল দায়। যেমন চলতি দায় মাইনাস বেরিং জমাতিরিক্ত। চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিয়ে তুমি পেয়ে যাচ্ছ তরল দায়। তাহলে আমরা পেয়ে গেলাম তরল সম্পদ বা চলতি দায় অথবা তরল দায়। আমি এখানে অভিজ্ঞ দিচ্ছি, তরল দায়। তুমি দুটি যে কোনো একটি দায়কে এখানে ব্যবহার করবে। এটি আদর্শ মান হচ্ছে 1:1। আদর্শ মান 1:1। এই আদর্শ মান কিন্তু তোমার বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নে আসতে পারে বা এই সাধারণত এসে থাকে যে তরল অনুপাতে আদর্শ মান কত, সেটা উত্তর হচ্ছে 1:1। আবার চলতি অনুপাতে আদর্শ মান কত, সেটি ছিল 2:1। অর্থাৎ এখানে 1 টাকা তরল দায় বা চলতি দায়ের বিপরীতে যদি 1 টাকা তরল সম্পদ থাকে, তাহলে আমরা বলবো যে ওই প্রতিষ্ঠানে তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা রয়েছে বা তারা সচ্ছল বা তার অবস্থা সন্তোষজনক। যখনই তার চলতি দায়ের তুলনায় তরল সম্পদের পরিমাণ কমে যাবে বা 1 কম হয়ে যাবে, তখন তার পক্ষে তাৎক্ষণিক দায় পরিশোধ করা সম্ভব নয়। তখন আমরা তাকে বলবো তার সচ্ছলতা সন্তোষজনক নয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দ্বিতীয় সূত্রটি পেলে তরল সম্পদ বা তরল অনুপাত বা তড়িৎ অনুপাতের সূত্র তরল সম্পদ বা চলতি দায় অথবা তরল দায়। আর তরল সম্পদের সূত্রটি পেলে তোমরা চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তো আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা নির্ণয় করব তরল অনুপাত বা তড়িৎ অনুপাত। আমি তোমাদের আবার বলে রাখছি, এটি কিন্তু আদর্শ মান, এটি অঙ্কে দেয়া থাকবে না, আমাদের শুধু জানা থাকতে হবে। এর সাথে আমরা আমাদের নির্মিত মান, যে মান আমরা নির্ণয় করব বা বের করব, তার সাথে আমরা আদর্শ মানের তুলনা করব, কম্পেয়ার করব, যে আদর্শ মানের তুলনায় আমাদের প্রকৃত নির্ণয় করা মানটা ঠিক আছে, কম আছে নাকি বেশি আছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। 3, চলতি মূলধন অনুপাত। চলতি মূলধনের আরেক নাম হচ্ছে কার্যকরী মূলধন। এখানে এরকম হতে পারতো যে কার্যকরী মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত অথবা কার্যকরী মূলধন অনুপাত। এটি সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়। এক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখবো, কখনো কখনো এরকম হতে পারে প্রশ্নে যে চলতি মূলধন নির্ণয় করো। সৃজনশীল প্রশ্ন হতে পারে চলতি মূলধন নির্ণয় করো। তখন তোমাকে নির্ণয় করতে হবে
চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে আমরা পাচ্ছি চলতি মূলধন। ক নম্বরে প্রশ্ন হতে পারে চলতি মূলধন নির্ণয় করো। তোমাদের খেয়াল রাখতে হবে চলতি মূলধন অনুপাত আর চলতি মূলধন দুটি কিন্তু এক কথা নয়, যদি আলাদা বিষয়। তো যেহেতু চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, সেহেতু আমরা এখানে চলতি সম্পদ মাইনাস চলতি দায় না লিখে আমরা সূত্র এভাবে লিখতে পারতাম চলতি মূলধন ভাগ চলতি দায়। যেহেতু চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, সেহেতু আমরা উপরে লিখেছি চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো নিশ্চয়ই চলতি সম্পদ মাইনাস চলতি দায় সমান আমরা পাচ্ছি চলতি মূলধন। তাই চলতি মূলধন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র এভাবে লিখতে পারতাম চলতি মূলধন বা চলতি দায়। আমি তোমাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করে বলছি। যখনই পরীক্ষার প্রশ্ন আমাদের বলবে চলতি মূলধন নির্ণয় করো, তখন তোমরা শুধু এটুকু নির্ণয় করবে, চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করবে, তোমার চলতি মূলধন পেয়ে যাচ্ছ। আর যখন চলতি মূলধন অনুপাত নির্ণয় করতে বলবে তখন তোমাকে লিখতে হবে উপরে চলতি মূলধন নিচে চলতি দায়, অথবা চলতি মূলধন নির্ণয় সূত্র লিখে দিতে পারছো চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়, তা তুমি এই অনুপাতটি পেয়ে যাচ্ছ। এই চলতি মূলধন অনুপাতের আদর্শ মান 1:1, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে পরিমাণ চলতি মূলধন থাকবে তার সমপরিমাণ থাকবে চলতি দায়। অর্থাৎ 1 টাকা চলতি দায়ের বিপরীতে যদি 1 টাকা চলতি মূলধন থাকে তাহলে আমরা বলবো প্রতিষ্ঠানের সচ্ছলতা ভালো বা সন্তোষজনক। যখনই তার চলতি মূলধনের পরিমাণ 1-এর কম হয়ে যাবে তখন আমরা বলবো ওই প্রতিষ্ঠানের স্বল্পকালীন সচ্ছলতা সন্তোষজনক নয় বা তার দ্রুত দায় পরিশোধ করার ক্ষমতা সন্তোষজনক নয়। শিক্ষার্থী, আশা করি তোমরা এই সূত্রটিও বুঝতে পেরেছো এবং চলতি মূলধন কিভাবে বের করবে তা তোমরা বুঝতে পেরেছো। যেহেতু চলতিটা আমরা প্রথম সূত্রে অর্থাৎ চলতি অনুপাতে বের করেছি, সুতরাং এটি আমাদের এখানে আর বের করার প্রয়োজন নেই, আমরা প্রথম সূত্রে এটা বের করে নিয়েছি। 4 নম্বর সূত্র নগদ তহবিল ও চলতি দায় অনুপাত। নগদ তহবিল চলতি দায় অনুপাত। এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে শুধু আমরা চলতি সম্পদের একটি অংশ হচ্ছে নগদ তহবিল। শুধু নগদ তহবিলের সাথে চলতি দায়ের যে সম্পর্ক বা যে তুলনা তা নির্ণয় করার জন্য যে অনুপাত নির্ণয় করা হয় সেটা হচ্ছে নগদ তহবিল ও চলতি দায় অনুপাত। সূত্র হচ্ছে উপরে নগদ তহবিল নিচে চলতি দায়, উপরে নগদ তহবিল নিচে চলতি দায় ভাগ করে আদর্শ মান হবে 0.25:1। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে তার যে পরিমাণ চলতি দায় থাকবে তার 1/4 অর্থাৎ 0.25 টাকা থাকবে নগদ তহবিলের পরিমাণ। যখনই নগদ তহবিল 0.25 বা চলতি দায়ের 1/4 কম থাকবে তখন ওই প্রতিষ্ঠানের আমরা আর্থিক সচ্ছলতা মূল্যায়নের ক্ষেত্রে বলবো সন্তোষজনক নয়। এবং যখন তার নগদ তহবিল 0.25 বা তার বেশি থাকবে তখন আমরা তাকে আর্থিকভাবে বা স্বল্পকালীন সচ্ছলতা সন্তোষজনক বলবো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে 4টি অনুপাত নিয়ে আলোচনা করেছি: চলতি অনুপাত, তরল অনুপাত, চলতি মূলধন অনুপাত, নগদ তহবিল ও চলতি দায় অনুপাত। তখন যখন তোমাকে পরীক্ষার প্রশ্নে বলবে যে একটি প্রতিষ্ঠানে স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের অনুপাতগুলো নির্ণয় করো, তখন তোমাকে এই 4টি অনুপাত নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এখন সৃজনশীল প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হয়, তাই প্রায় উল্লেখ থাকে যে স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের যে কোনো 2টি অনুপাত নির্ণয় করো।
তখন তোমরা অবশ্যই এই চারটি যেগুলো দুটি নির্ণয় করবে। আমি তোমাদের বলবো যে তোমরা চলতি অনুপাত এবং তরল অনুপাত নির্ণয় করবে। তোমরা এর যেগুলো দুটি করলেও হবে। প্রিয় শিক্ষার্থী, তো আমি তোমাদের বলবো যে আমার এই আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের অনুপাতগুলো বুঝতে পেরেছ। তোমরা এই সূত্রগুলো খাতায় লিখে নিয়েছো। তোমরা অবশ্যই চারটি সূত্র মুখস্থ করবে। তোমাদের বইয়েও তোমরা এই স্বল্পকালীন বা তারল্য যাচাইয়ের জন্য যে চারটি অনুপাত আমি লিখেছি তোমরা এটি মুখস্থ করবে এবং ভালো করে পড়বে। তোমরা বইয়ে 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ অধ্যায় 6-এ সেখানে বইও পাবা যে স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের এই চারটি অনুপাত রয়েছে। তোমাদের জন্য আজকের আলোচনায় আমার বাড়ির কাছে থাকলো তোমাদের জন্য যে তোমরা স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের চারটি অনুপাত, আমি আবার বলছি, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, নগদ ও চলতি দায় অনুপাত, এই চারটি অনুপাত তোমরা ভালো করে মুখস্থ করবে। সেই সাথে চলতি সম্পদ নির্ণয়, চলতি দায় নির্ণয়, তরল সম্পদ নির্ণয় এবং তরল দায় নির্ণয়, এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে এবং নিজে নিজে মুখস্থ করে খাতা লেখার চেষ্টা করবে। তুমি মুখস্থ পারতেছো কিনা? যদি পারো তাহলে তোমরা এই অনুপাতগুলো উত্তর করতে পারবে। সেই সাথে আদর্শ মানগুলো তোমাদের জানা থাকতে হবে। আদর্শ মানগুলো পরীক্ষার প্রশ্ন উত্তর করার জন্য আদর্শ মানের সাথে বাস্তব মানের, প্রকৃত মানের তুলনা করার জন্য তোমাদের আদর্শ মান জানা থাকতে হবে এবং পরীক্ষায় অবজেক্টিভ উত্তর করার জন্য এই আদর্শ মানগুলো পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তা আমি তোমাদের সাথে আবারও বলছি, তোমরা এই পড়াগুলো ভালো করে পড়বে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই অথবা মূলধন কাঠামো অনুপাতগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো।